দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অনলাইন বিজনেস নিউজ পোর্টাল অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান। জিয়াউর রহমান, আপনাকে স্বাগত 21 বিজনেসে। ধন্যবাদ। আমরা তো আসলে সবাই চাচ্ছি নতুন বাংলাদেশে সকল সেক্টরে সংস্কার হবে, পুঁজিবাজারের বাইরে না। তবে আমি যেটা জানতে চাচ্ছি, 16 বছরের যে অনিয়ম, যে দুর্নীতি, 16 দিনে কি আসলে সেই সংস্কার সম্ভব কিনা, এরকম মনে হচ্ছে কিনা? নিয়ন্ত্রণ সংস্থা যে আসলে যে মতামতগুলো দিচ্ছে, যে ডিসিশনগুলো দিচ্ছে, কিভাবে দেখছেন আসলে? আসলে একটু মনে হয় অপেশাদার কিংবা আনাড়িপনার পরিচয় নতুন কমিশন দিচ্ছে। আমরা অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এখানে পুঁজিবাজার নিয়েও কিন্তু এক ধরনের আশাবাদ তৈরি হয়েছিল বিনিয়োগকারী সহ সবার মনে। কারণ আপনি জানেন যে গত 15 বছরে দেশের সামগ্রিক সেক্টরে যে লুটপাট হয়েছে, পুঁজিবাজার তার বাইরে ছিল না। এখানেও ব্যাপক লুটপাট হয়েছে, অনিয়ম হয়েছে, কারসাজি হয়েছে, সকল কিছু হয়েছে। অসংখ্য বিনিয়োগকারী সর্বশান্ত হয়ে ছিটকে পড়েছেন। এমন একটি অবস্থায় যখন পরিবর্তন এসছে, আমরা আশা করেছিলাম যে একটি যোগ্য কমিশন থাকবে। সে যোগ্য কমিশন সকল স্টেক হোল্ডারের বক্তব্য শুনবেন, বাজারের সমস্যাগুলো চিহ্নিত করবেন, অতীতের অপরাধের শাস্তি যেমন দিবেন, পাশাপাশি বাজারটি যেন গতিশীল থাকে সেকে পরিবেশ তৈরি করবেন। আমি বলছি না কৃত্রিম ভাবে সূচক ম্যানেজমেন্ট করা, বাজারকে আপস এন্ড ডাউন করানো, এটা কখনোই বিএসইসির কাজ না। কিন্তু পরিবেশটা এনশিওর করা, যেখানে বিনিয়োগকারীরা আস্থার সাথে বিনিয়োগ করতে পারবে, নির্ভয়ে বিনিয়োগ করতে পারবে, এবং কোথাও লিকুইডিটি ক্রাইসিস আছে কিনা, কোথাও আইনি কোনো বাধা আছে কিনা, সেগুলো অ্যাড্রেস করে সেগুলো সমাধান করবে। তো দুর্ভাগ্যবশত আমরা যা দেখছি, শুরু থেকে এই কমিশন কিছুটা লেজে গুবরে করে ফেলেছেন। হতে পারে যে এই বাজার সম্পর্কে তাদের বাস্তব অভিজ্ঞতার অভাবের কারণে। আপনি জানেন যে বর্তমানে চেয়ারম্যান উনিও নবাগত, এবং যারা কমিশনার আছেন প্রত্যেকে কিন্তু নতুন। একজন কমিশনার ছিলেন, পুরনো ইডি থেকে প্রমোশন পেয়ে কমিশনার হয়েছিলেন, তার অভিজ্ঞতা হয়তো কাজে লাগানো যেত, কিন্তু সেটাও আমরা দেখেছি যে কোনো একটি জটিলতায় সেখানে তাকেও রাখা যায়নি বা কর্তৃপক্ষ রাখেনি। এমন একটি অবস্থায় আমরা এই কমিশনের কাছে আশা করছিলাম বা এখনো করি যে আপনি যদি বাজারকে চালাতে চান, বাজারে যদি সংস্কারও করতে চান, বিনিয়োগকারীর স্বার্থ সংগ্রহণ করতে চান, তাহলে বাজারে কিন্তু স্বাভাবিক একটা অবস্থানও তৈরি করতে হবে। আপনি বাজারকে মেরে বাজার শেষে গেলে আপনি সংস্কার করবেন, কার জন্য করবেন, কোথায় করবেন? সুতরাং একই সাথে দুটো দিক দেখতে হবে, বাজারও যেন বেঁচে থাকে, সুন্দর থাকে, পাশাপাশি সংস্কার যেন হয়, বিচারগুলো যেন হয়। তো এই কমিশনে যেটা আমরা হয়েছে, আমরা দেখেছি যে শুরু থেকেই দেখেন আপনি, স্টেক হোল্ডারকে তারা আস্থায় নিতে পারেনি, কমিশন নিতে পারেনি, এবং কমিশনকে স্টেক হোল্ডার আস্থায় নিতে পারেনি। আমি যতটুকু জানি, ডিবি এর সাথে মিটিং হয়েছে, স্টক এক্সচেঞ্জের সাথে মিটিং হয়েছে, মার্চেন্ট ব্যাংকের সাথে মিটিং হয়েছে, কারোই বক্তব্যই এই কমিশন ভালোভাবে শুনেনি। একজনের প্রতিপক্ষের মতো তৈরি করা হয়েছে। চেয়ারম্যান সাহেব তার নিজের মতো করে তার নিজের কিছু কথা বলে গেছেন, আর কি কি করতে চান বলেছেন, কিন্তু এগুলো করতে গেলে কি কি বাধা আসবে, এগুলো করতে গেলে কি কি সহযোগিতা দরকার, এবং স্টেক হোল্ডাররা কিভাবে ভূমিকা রাখতে পারে, তাদের কাছে কিছু বক্তব্য নেওয়া, এবং সেই অনুযায়ী আমি বলছি না স্টক এক্সচেঞ্জ যা বলবে, ব্রোকার যা বলবে অন্ধভাবে সব মেনে নিতে হবে, কিন্তু তাদের বক্তব্যগুলো শোনার পরে সিদ্ধান্তগুলো নেওয়া কিন্তু অনেক সহজ হয়, এবং সেই সিদ্ধান্তে ভুল হওয়ার আশঙ্কা কম থাকে। কিন্তু এই জাতীয় কিছু করা হয়নি। এখন আমরা বরং দেখছি যে হুটহাট অনেক কাজ করা হচ্ছে। আপনি দেখেন, একটি তদন্ত কমিটি করা হয়েছে। শুরুতে প্রথম যে কাজটি, বড় কাজটি ছিল এই কমিশনের একটি তদন্ত কমিটি, যে তদন্ত কমিটি বিগত কমিশনের সময়ে সংঘটিত অনিয়ম দুর্নীতির তদন্ত করবে। সেই কমিটি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। এমন দুজনকে রাখা হয়েছে যারা ইন্টারমিডিয়ারি প্রতিষ্ঠানের সাথে যুক্ত। যিনি ইন্টারমিডিয়ারি প্রতিষ্ঠানের সিও, তিনি কি করে খুদ এসএসসি কিংবা স্টক এক্সচেঞ্জের বিরুদ্ধে তদন্ত করবেন, তাদের সম্পর্কে কোনো ফাইন্ডিংস থাকলে কিভাবে শেয়ার করবেন, এটা একটি বিষয়। আপনি দেখেন ডিএসসি তে স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রে ডিএসসির কাছ থেকে সুপারিশ আনা হয়েছে, কিন্তু সেই সুপারিশের ধারে কাছেও যাওয়া হয়নি, তাদের উপরে একটি চাপিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানেও কিছু বিতর্কিত টেকনিক্যাল সমস্যা ছিল, যে কারণে দু একজন কিন্তু শেষ পর্যন্ত জয়েন করেননি, ওনারা এখান থেকে সরে এসছেন। এই একই রকম ভাবে আরো কয়েকটি কমিটি হয়েছে, সবগুলো জায়গায় একই লেজে গুবরে অবস্থা হয়েছে। এখন যে অবস্থাটা হয়েছে, যে সিদ্ধান্তগুলো একটু সময় নিয়ে করা দরকার ছিল, একটু বাজারটা বুঝে শুনে কোথাও সমস্যা আছে কিনা বিনিয়োগকারীদেরকে আশ্বস্ত করা যে আমি আছি, এই কমিশন আছে আপনাদের পাশে, নতুন সরকার এসছে, আগের মতো লুটপাট হবে না, আগের লুটপাটের ব্যবস্থা শাস্তি হবে, আবার এই বাজার যাতে ভালোভাবে চলে সেই জন্য প্রয়োজনীয় যা যা করার আমরা করব। সেই বন্ডিংটা তৈরি হওয়ার আগেই কিন্তু আমরা দেখছি রাতারাতি একের পর এক ঘটনাগুলো ঘটছে, অল্প সময়ের মধ্যে ঘটছে। অবশ্যই ঘটবে। 27টি কোম্পানি সিকিউরিটি আইন লঙ্ঘন করেছে, তাদেরকে জেড ক্যাটাগরিতে পাঠানো হয়েছে, এই নিয়ে আমাদের কোনো আপত্তি নেই।
ইসলামী ব্যাংক কিন্তু নিয়ে এখানে কি দাম আসলে করেছে। সুযোগ ছিল কিনা? সবগুলো কিন্তু জুন ক্লোজিং কোম্পানি শেয়ার ছিল, সেটা ডিভিডেন্ড জি সময় চলে এসেছে, এন্ড ডিভিডেন্ড জি না দিলে যেতেই পারতো, সেরকম একটা সুযোগ রাখলে ভালো হতো কিনা, একটা প্রসেসের আমি মধ্যে আমি গেলে ভালো মনে হতো করি কিনা? যে যেহেতু একটা বিশেষ পরিস্থিতি, উচিত ছিল 1-to-1 ভিত্তিতে কোম্পানিগুলোর সাথে আগে কথা বলা যে আচ্ছা। তুমি ডিক্লেয়ার করেও কেন ডিভিডেন্ডটা পরিশোধ করনি, হুম হুম। তোমার কয়দিন সময় দরকার আছে, আদৌ তুমি দিতে পারবে কিনা। তারপরে একটি একটি করে যদি অ্যাকশনে যেত ভালো হতো। আর একটি বিষয় রনক, টেকনিক্যাল বিষয়টা আগামী দিনে বিএসইসি কে ভাবতে হবে। ধরেন একটি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করলো 5%, একজন বিনিয়োগকারী মনে করলো কোম্পানি তো ভালো করছে, আমি সেটা কিনবো, সে কিনলো। এখন ভালো আশায় কিনলো, কিন্তু লভ্যাংশ পাবে, কোম্পানি ভালো করছে। এখন হঠাৎ করে জেড ক্যাটাগরিতে চলে যাওয়াতে সে তো লভ্যাংশ পেলো না। এখন ক্যাপিটাল গেইন যেটা হতে পারতো না হয়ে ক্যাপিটাল লস হলো। বিনিয়োগকারী কি অপরাধ? বিনিয়োগকারী কি করে জানবে কোম্পানি যে লভ্যাংশটা বিতরণ করবে না? এই অপরাধ তো কোম্পানির পরিচালকদের, কোম্পানির ম্যানেজমেন্টের। সুতরাং উচিত হচ্ছে এই ম্যানেজমেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সরাসরি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে দিলে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়, মানে এই সাধারণ পরিচালকদের কিছু যায় বিনিয়োগকারীদেরই আসে না। আসলে এই ক্ষতিটা তাদের উপরে বর্তাচ্ছে, আসলে তাদের জি কিছু জি হচ্ছে না, মালিক পর্যায়ে কিছু হচ্ছে না। কিন্তু জি। আমাদেরকে এইভাবে দেখতে হবে আগামী দিনে যে আমার বিনিয়োগকারী যেন ক্ষতিগ্রস্ত না হয়, এমন জি। কোনো ব্যবস্থা নিলাম হুম হুম। কোম্পানির পরিচালকদের কিছুই আসা যায় না, কিন্তু বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়ে গেল, বাজার ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তাহলে লাভ কি? লাভ কি হলো? কালকে আরেকটি ঘটনা ঘটেছে। জি। কালকে যে 27টি কোম্পানির প্রজ্ঞাপনটি হয়েছে সেটি হয়েছে কিন্তু ট্রেডের পরে। হুম হুম। কিন্তু বাস্তবে আপনি দেখেন, আমরা একটা রিপোর্ট আজকে করেছি, হুম হুম। 27টি কোম্পানির মধ্যে 26টিরই শেয়ারের দাম গতকাল কমেছিল। হুম তার হুম মানে হুম। হচ্ছে তার মানে আগেই দিনের এটা প্রথম ভাগে তথ্যটা বেরিয়ে বিষয়টি হ্রাস গিয়েছিল। করে ফেলছে। জি। তো এটি তো খুব ভালো লক্ষণ না। ভালো লক্ষণ নয়। একটি নিয়ন্ত্রক সংস্থা যদি কন্ট্রোল না করতে পারে পুরো বিষয়গুলো, এখানে যদি অসমতা তৈরি হয়, প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন যদি ডিসেমিনেশনের ক্ষেত্রে কিছু লোক সুযোগ সুবিধা নিয়ে নেয়, কিছু লোক তার মতো করে ডিসেমিনেট করে, বেশিরভাগ বিনিয়োগকারী অন্ধকারে থাকেন, তারা ক্ষতিগ্রস্ত হন, সেটিকে কোনোভাবে সুস্থ বাজার বলা যাবে না। অতীতেও আমরা এরকম জি। প্র্যাকটিস দেখেছি, আমরা এখনো যদি একই প্র্যাকটিস দেখি। চেয়ারটাকে দেখছি কেমন যেন বিতর্কিত হয়ে যাচ্ছে আসলে। তো আসলে এখানে আসলে কাদেরকে আসলে বসানো উচিত বলে আপনি মনে করেন? আসলে বাজার সংশ্লিষ্টদের বসলেই তো আসলে বাজারের জন্য ভালো, কি মনে করেন আপনি? আমি মনে করি অবশ্যই বাজার প্রাইভেট সেক্টর থেকে একজন থাকলে কিংবা বাজারের অভিজ্ঞতা আছে এরকম একজন থাকলে ভালো হতো। কারণ কি, এটা অনেক বেশি টেকনিক্যাল জায়গা। আপনি আইবি থেকে পড়ে আসেন কিংবা ম্যানচেস্টার থেকে ডিগ্রি নিয়ে আসেন, অক্সফোর্ডের ডিগ্রি নিয়ে আসেন, কিছু আসা যায় না। কারণ ওই থিওরি আর বাংলাদেশের বাজারের বাস্তবতা একরকম না। নয়। সুতরাং আপনার এই বাজারের বাস্তবতার মেকানিজম, বাজারের ডাইমেনশন, এগুলো যিনি মিনিমাম লেভেলের জানেন, বুঝেন, তাদের এক দুজন লোক থাকলে কমিশনে, তাহলে পলিসিগুলো গ্রহণ করতে, সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আমরা দেখেছি যে এই কমিশনে এরকম কেউ নেই, এক। দ্বিতীয়ত হচ্ছে যে চেয়ারম্যান সাহেব এসছেন, আমি ব্যক্তিগতভাবে ছোট করছি না, কিন্তু বাস্তবতা হচ্ছে অনেক সময় হয় কি, ধারে কাটে, ধারেও ভাড়ে কাটে। কাটে। জি। একজন ব্যক্তির ব্যক্তিত্ব কিন্তু অনেক কিছু কাভার করে ফেলে। কিন্তু এই ব্যক্তিকে কিন্তু বিনিয়োগকারীরা খুব বেশি আস্থার সাথে নিতে পারেনি, হুম কারণ হুম। পুঁজিবাজারে তিনি পরিচিত মুখ না। আবার উনি অতীতে সিটিআনের মতো ব্যাংকে কাজ করেছেন ঠিকই, আবার প্রাইভেট সেক্টরে যখন এসে কাজ করেছেন, দেশীয় ব্যাংকে, কি ব্যাংকে, স্ট্যান্ডার্ড ব্যাংক 2.5% লভ্যাংশ দেয়, এনআরবিসি ব্যাংক, মানে থার্ড ক্যাটাগরির ব্যাংক বললে কম, বেশি বলা হয়ে যায়, তার চেয়ে বিলো লেভেলের ব্যাংকের এমডি উনি ছিলেন। সুতরাং ওনার প্রতি কিন্তু, ওনার প্রোফাইল কিন্তু মানুষকে খুব বেশি আস্থা আনার মতো সহায়ক না। এর সাথে সাথে যদি উনি এরকম অনাস্থামূলক অনেক কাজ করেন, যদি স্টেক হোল্ডারদেরকে আস্থার মধ্যে না আনেন, তাদের সাথে সম্পর্কটা সুনিবিড় না করেন, সবাইকে চোর, সবাইকে প্রতিপক্ষ মনে করেন, তাহলে এই বাজারকে কন্ট্রোল করা তো অবশ্যই সম্ভবই হবে না। জরিমানা করতে হবে, অবশ্যই আসলে জেড ক্যাটাগরিতে ফেলতে হবে, তাতে কোনো আসলে দ্বিমত নেই, কিন্তু সময়টা আসলে বুঝে আসলে সেই অনুযায়ী কাজ করতে হবে। আমি যদি একটু বলি যে এর আগের কমিশন আমরা দেখেছিলাম যে চেয়ারম্যান আসার পরে কিন্তু বিমা সেক্টরের একটা ঊর্ধ্বমুখী প্রবণতা, এখন দেখছি আমরা ব্যাংকিং সেক্টরের একটা ঊর্ধ্বমুখী প্রবণতা, এটা কাকতালীয় কিনা আসলে, কিভাবে দেখছেন? আহ কাকতালীয় না, আমি ব্যাংকিং সেক্টরের ঊর্ধ্বমুখী প্রবণতাকে মানে খুব আমি বেশি বলতে ধারণা চাচ্ছি করি তাদের না। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্যাংকিং ছিল, একজনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিমা সেক্টর ছিল, তো তার আসার পরে আমরা ওই সেক্টরগুলোতে এরকম উল্লম্ফন দেখেছিলাম, এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম। এই দুইয়ের মধ্যে আমার কাছে মনে হয় একটু ভিন্নতা আছে। আচ্ছা। আমি যতটুকু, আমার যে অবজারভেশন দীর্ঘদিনের, হুম হুম। এই বিমা সেক্টরে যে উল্লঙ্ঘনটা হয়েছিল, জি। এটা একটা বড় ধরনের প্ল্যানিং এর অংশ হিসেবে, কারসাজির অংশ হিসেবে, আচ্ছা। খুব তখনকার অর্থমন্ত্রী লোটাস কামাল থেকে শুরু করে বিএসিসির চেয়ারম্যান, হুম হুম। আইডিআর এর চেয়ারম্যান মোশাররফ, তখনকার সবাই জি মিলে একটা প্ল্যানিং করে কাজটি করেছিল, আমার যে অবজারভেশন। জি। কিন্তু এইবারের ব্যাংকিং সেক্টরের বিষয়টা বোধহয় সেরকম না। এইবার যেটা হয়েছে, ব্যাংকের শেয়ারের দাম কমতে কমতে তলানিতে চলে এসেছিল, হুম এটা হুম একটি হুম। বিষয়। দ্বিতীয়ত হচ্ছে প্রাইস মুভমেন্টের ক্ষেত্রে ইসলামী ব্যাংক একটু নেতৃত্ব দিয়েছে। ইসলামী জি। ব্যাংকের ঘটনাটা যেটা ঘটেছে, আপনি এসালামের হাতে তো বিপুল পরিমাণ শেয়ার আছে। হুম আপনি হুম হুম। জানেন বাংলাদেশ ব্যাংক এই শেয়ারগুলো সরকারের হেফাজতে নিয়েছে। যদি এসালাম যে এই ঋণ ব্যাংক থেকে নিয়েছে বেনামে নামে, সেগুলো ফেরত না দেয়, তাহলে শেয়ারগুলো বিক্রি করে টাকা সমন্বয় করবেন।
এই শেয়ারগুলো ব্লক হয়ে যাওয়ার কারণে বাজারে কিন্তু শেয়ারের সাপ্লাইও কম, এই সময় হয়তো ক্রাইসিস কেউ তৈরি কেউ হয়েছে। কাজ করে করে জি, থাকতেও পারে। কিন্তু তো সবগুলো যেহেতু ব্যাংকের এখন ক্ষেত্রে তো রিটার্ন একই রকম বেড়েছে, অবস্থা না। ব্যাংকে সংস্কার জি হবে সেটা খুবই ভালো কথা, তো একটা জি সময় নিয়ে হবে, রাতারাতি সব চেঞ্জ হয়ে গেল এরকম তো না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। না না না, মোটেও না। সেটাই। এবং আমি মনে করি যে যা হওয়ার হয়েছে, বর্তমান চেয়ারম্যান এবং কমিশনের উচিত হচ্ছে এই মুহূর্তে আর বড় ধরনের কোনো পদক্ষেপ না নিয়ে মিনিমাম একটা মাস বাজার সম্পর্কে তাদের স্টাডি অবজারভেশন ভালো করে করা, এবং বাজারে যে স্টেক হোল্ডার আছেন ডিবিএ, ডিএসসি, সিএসসি, মার্চেন্ট ব্যাংক, এবং সবার সাথে ভালো করে কথা বসে বলে একটা সিদ্ধান্তে আসতে হবে এবং কি, সবার কথা গুরুত্ব দিতে হবে আসলে যারা বাজার সংশ্লিষ্ট, এবং তদন্ত জি কমিটি জানিয়ে তো দরকার নাই, ভিতরে তদন্ত জি করে পরে আসলে ফলাফলটা সবার সামনে প্রকাশ করবে। সেটাই সংস্কার আসলে অনেক জায়গা আছে এখানে, ইন্ডেক্সে সংস্কারের কথা আসছে, বাইব্যাক আইনের কথা বলা হচ্ছে, 2%, 30% যে শেয়ার হোল্ডিং এর ইস্যু, অনেক কাজ আসলে এখানে বাকি আছে। তো সেইগুলোতে আসলে হাত দেওয়া উচিত কি, একদমই 30 সেকেন্ডে যদি কিছু জানতে চাই। জি। না, এই কাজগুলো তো অবশ্যই হাতে নিতে হবে এবং সেগুলোর জন্য সমন্বয় করেই করতে হবে, সব স্টেক হোল্ডারের সাথে মিলে করতে হবে। কখনোই রেগুলেটর যদি মনে করে বিপ্লব করবে একা একা, তাহলে এটা সে সম্ভব না, বিপ্লব সবাইকে কিন্তু নিয়ে করতে হবে আসলে। ভেস্তে যাবে, সম্ভব না। সে সম্ভব না। দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, দৃষ্টিভঙ্গি জি। না বদলালে এই পুঁজিবাজারে অতীতে যেরকম সাফার করেছে আগামী দিনেও সাফার করবে। উনি একটা ব্যর্থতার তকমা নিয়ে এখান থেকে বিদায় হবেন, আর আমাদের বিনিয়োগকারীরা 15 বছর কেঁদেছে, আগামী দিনেও কাঁদবে, আমাদের অর্থনীতি আর মাসুল দিবে। আমরা চেয়ে চেয়ে দেখবো, আমাদের হতাশা ছাড়া, দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করার থাকবে না। দৃষ্টিভঙ্গি বদলালে পুঁজিবাজার বদলিয়ে যাবে, আমরা সেই প্রত্যাশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ। দর্শক, দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম অনলাইন বিজনেস নিউজ পোর্টাল অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমানের সঙ্গে।